যারা একটা কমার্শিয়াল ফার্মিং এ যাবার পরিকল্পনা আছে, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বায়োসিকিউরিটি নিয়ে। তো প্রথমে আসেন, বায়োসিকিউরিটি এই কথাটা কি বা এই কথাটা কোথায় থেকে আসলো এবং এর মানে কি? বায়োসিকিউরিটি এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে সিকিউরিটি। বায়ো শব্দটা মূলত বায়োলজিক্যাল এর শর্ট ফর্ম, যেটা জীবিত বা জীবন্ত কোনো প্রাণী, এবং সিকিউরিটি এটা তো আমরা সবাই সিকিউরিটি বলতে বুঝি নিরাপত্তা। তার মানে জীবন্ত প্রাণীর নিরাপত্তা নিশ্চয়তা করা, এবং সেই নিরাপত্তাটা হতে হবে এমন যাতে করে তার কোনো রোগ জীবাণু তাকে আক্রমণ না করতে পারে। এটা হচ্ছে একটা খামারের বায়োসিকিউরিটি, মানে হচ্ছে সেই খামারের অ্যানিমেলকে অন্য কোনো জীবন্ত প্রাণী থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে সেই প্রাণীগুলোতে যাতে কোনো রকম রোগ জীবাণু আক্রমণ না করতে পারে, সেটার নিরাপত্তা নিশ্চয়তা করা। তাহলে আমরা যারা খামার করতে চাই তাদের অনেক রকম ভাবে একটা খামারের অ্যানিমাল গুলো আক্রান্ত হতে পারে। তো আমরা আজকে জানার চেষ্টা করব কিভাবে বায়োসিকিউরিটি এনশিওর করা যায়, কিভাবে অনাকাঙ্ক্ষিত রোগ রোগের আক্রমণ থেকে, রোগ জীবাণুর আক্রমণ থেকে আমাদের প্রাণীগুলোকে রক্ষা করা যায় সেটা নিয়ে। তো প্রথমে আসেন, এক নম্বরে সেটা হচ্ছে দর্শনার্থী বন্ধ করা। এটা আসলে খুবই কঠিন, দর্শনার্থী বন্ধ করা সম্ভব হয় না, কারণ আমাদের খামার ছোট হোক বা বড় হোক, সেখানে যখন আমাদের কিছু সুন্দর অ্যানিমেল থাকে, সুন্দর কিছু ছাগল গরু থাকে, সেটা অনেক সময় অনেকে দেখতে আসে, অথবা অনেক চিকিৎসক আসে, অথবা আমাদের যে কাজের যে মানুষ আছে তারা সেখানে আসে। সেখানে মানুষের চলাচল কিন্তু আমরা বন্ধ করতে পারি না। যদি বন্ধ করা যায় সবচেয়ে বেটার, যেহেতু বন্ধ করতে পারি না, তাহলে আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে তাদের মাধ্যমে যাতে কোনো কন্টামিনেশন না আসে, তাদের মাধ্যমে যাতে রোগ জীবাণু না আসে। মূলত রোগ জীবাণুগুলো জুতার মাধ্যমে সবচেয়ে বেশি আসে। জুতা যেহেতু আমরা বিভিন্ন জায়গায় হাঁটাচলা করি, দেখা যাচ্ছে যে একই জুতা পরে রাস্তায় হাঁটছে, সেখানে কিছু গোবর ছিল, সেই অ্যানিমেলটার কোনো রোগ বালাই ছিল, সেই গোবর থেকে কিন্তু আমাদের খামারে আসতে পারে। তাহলে সেইখানে একটা বায়োসিকিউরিটি এনশিওর করতে হবে, সেইখানে একটা চেকপোস্ট বসাইতে হবে। চেকপোস্টটা হচ্ছে এরকম, অনেক জায়গায় কিছু স্প্রে করে দেয়, অনেক জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু পানি থাকে, সে পানির উপর দিয়ে হেঁটে আসলে আপনার ওই জুতার তলাটা ভিজে গেল, সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ যেটা আছে সেটা দিয়ে আপনার ডিকন্টামিনেশন হয়ে গেল, তার মানে ওইটা জীবাণুমুক্ত করা হয়ে গেল। তো এইটা হচ্ছে এক নম্বর। দুই নম্বরে আসেন, অসুস্থ প্রাণী। আমাদের খামারে বিভিন্ন সময় বিভিন্ন প্রাণী রোগাক্রান্ত হতে পারে, তো সেই প্রাণীটাকে আইসোলেট করতে হবে। আমাদের সবারই মনে আছে যে 2020-21 দিকে যখন আমাদের করোনা মহামারী আমাদের ছড়িয়ে পড়লো, তখন যেই ব্যক্তিটি করোনা আক্রান্ত হতো তাকে এক জায়গায় সেগ্রিগেট করে রাখা হতো, তাকে একটা জায়গায় আলাদা করে আইসোলেট করে রাখা হতো, একটা ঘরে দেখা হতো তাকে রাখা হতো। সাধারণ মানুষের সাথে তার যাতে ইন্টারাকশন খুব একটা বেশি না হয়, তার মাধ্যমে তার কাছ থেকে যাতে অন্য একটা সুস্থ মানুষে করোনাটা আক্রমণ না করতে পারে। অ্যানিমেলের ক্ষেত্রেও কিন্তু এরকম আইসোলেট করতে হবে। যে অ্যানিমেলটা আপনার অসুস্থ হয়ে যাবে সেইটাকে অন্য এক জায়গায় রাখতে হবে। যদি সবচেয়ে বেটার হচ্ছে আইসোলেশনের জন্য যদি আলাদা শেড থাকে, আইসোলেশনের জন্য আলাদা শেড, সেই শেডের প্রতিটা জিনিসপত্র আলাদা, সেই শেডের মানে আপনি সেই শেডে প্রবেশ করবেন, সাথে সাথেই ভালো শেডে প্রবেশ করবেন না, এটাও এনশিওর করতে হবে। তাহলে যদি তা না করতে পারি, তাহলে এমন অসুখ আছে যেটা সরাসরি বাতাসের মাধ্যমে আসে, কোনোটা আছে যে গোবরের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে আসতে পারে, কোনোটা আছে যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়াতে পারে। তো এই কারণেই আমাদের অসুস্থ প্রাণীটাকে আইসোলেট করে ফেলতে হবে, আলাদা করে ফেলতে হবে। 2 নম্বর গেল। 3 নম্বরে আসেন যে আমরা কোনো সুস্থ প্রাণী কিনে আনছি, যখন বাহির থেকে আমাদের খামারের বাহির থেকে আমাদের কোনো কেনা পশু হয়, বা একটা ছাগল আমি বাহির থেকে কিনে নিয়ে আসছি, সেইটা আসলেই কোনো রোগ জীবাণু বহন করছে কিনা, সেটা আসলেই 100% সুস্থ আছে কিনা, এটা জানার জন্য আমাদেরকে একটা আলাদা জায়গায় রাখতে হবে। এটাকে বলা হচ্ছে কোয়ারেন্টাইনে রাখা। কোয়ারেন্টাইন মানে হচ্ছে কোনো একটা জিনিস যাচাই বাছাই করার জন্য একটা স্থানে রাখা,
সেইখানে যাচাই বাছাই যখন সম্পন্ন হবে, সেটার দুইটা ফেট হইতে পারে, একটা হচ্ছে সেটা অ্যাকসেপ্টেড, একটা হচ্ছে রিজেক্টেড। যদি অ্যাকসেপ্টেড হয় সেটা আমাদের খামারে ঢুকবে, যদি দেখি যে সেটাতে কোনো রোগ বালাই আছে, সেটার আগে ট্রিটমেন্ট হবে, তারপরে সেটাকে সুস্থ হবার পরে সেটা ঢুকবে। 3 থেকে 4 সপ্তাহ, বেটার হচ্ছে 4 সপ্তাহ, 3 থেকে 4 সপ্তাহ সেটাকে অবজারভেশন করতে হবে, মানে খুব ভালোভাবে সেটাকে নজরদারি করতে হবে, দেখতে হবে যে কোনো অসুখ বিসুখ আছে কিনা। সবচেয়ে ভালো হচ্ছে যদি আমরা কোনো টেস্ট করতে পারি, টেস্ট না করলেও আমরা যদি শুধুমাত্র পর্যবেক্ষণ করি তাহলেও অনেকটা এনশিওর হওয়া যাবে অন্য কোনো অ্যানিমেল আমাদের ক্ষেতের মধ্যে ঢোকে কিনা। কুকুর বা শেয়াল বা বিড়াল, মুরগি, এরকম বিভিন্ন বা ইঁদুর, এরকম প্রাণীর মাধ্যমে অনেক রোগ বালাই ছড়ায়। এই প্রাণীগুলো আমাদের যাতে শেডের মধ্যে বা যেখানে আমাদের ছাগলগুলো চড়ায় বেড়ায় সেখানে যাতে প্রবেশ না করতে পারে। আর যদিও প্রবেশ করে তাহলে সেটাকে আমাদের এনশিওর করতে হবে সেটা কোনো রোগ জীবাণু বহন করছে না। এইটা থেকে আপনার বিভিন্ন কুকুর থেকে বা বিড়াল থেকে টেপ 1, র্যাবিস, টক্সোপ্লাজমা, এরপরে কিউ ফিভার, এরকম অনেক রোগ ছড়ায় যেগুলো অন্য অ্যানিমেল হোস্ট হিসাবে বহন করে নিয়ে আসে। এই কারণেই আমাদের খামারে অন্য যে প্রাণীগুলো আছে সেগুলোর যাতায়াত মানে কন্ট্রোল করতে হবে যতটা সম্ভব। আমরা চাইলেও অনেক সময় 100% কন্ট্রোল করতে পারবো না, কিন্তু তারপরেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ মানে টপিক হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের খামারের যে ওয়েস্ট যেগুলো আছে, যেগুলো মলমূত্র যেগুলো আছে, সেগুলো তো আমরা একটা জায়গায় ফেলি, ফেলার পরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বর্জ্যটা কিছুদিন পরে আমরা আবার ঘাসের জমি বা অন্য কোনো ফসল যেখানে ফলাই সেখানে আমরা ছিটায় দেই। তো এইখানে একটা সমস্যা হচ্ছে যে আপনার একটা অ্যানিমেল সেটা কৃমির আক্রান্ত, সেটার কৃমির ডিম কিন্তু ওই অ্যানিমেলটার মলের সাথে কিন্তু থেকে যাচ্ছে, থাকার পরে সেই ডিমটা কিন্তু একটা অনেক দিন পর্যন্ত ওই অবস্থাতেই থেকে যায়, মানে সুপ্ত অবস্থাকে বলা হয়, এটা সুপ্ত অবস্থায় থেকে যায়। উপযুক্ত পরিবেশ না পেলে সেটা কিন্তু বংশ বৃদ্ধি করে না, সেটা একটা সিস্টের মধ্যে থেকে যায়। তাহলে এই যে কৃমির ডিমগুলো আমরা যদি ওইটা ভালো মতো পচার আগে, মানে অসুস্থ প্রাণী বা কৃমি আক্রান্ত প্রাণী এর গোবরটা যদি আমরা ঠিকভাবে পচার আগে ঘাসের জমিতে বা অন্য কোনো জমিতে দিচ্ছি, যেই ফসলটা আমার অ্যানিমেল আবার খাচ্ছে, তাহলে কিন্তু ওই অ্যানিমেলটার ওই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এইখানে সলিউশন কি? সলিউশন হচ্ছে যে আমরা যেখানে বর্জ্যটা ফেলবো, আমরা যেখানে মলটা ফেলবো, সেটা কমপক্ষে 1 বছর ধরে পচাতে হবে। তার মানে আপনি লাস্ট যেদিন ফেলেছেন তারপর থেকে সেটা 1 বছর পচাবেন। পচানোর পরে আপনি সেটাকে আবার আপনি সার হিসাবে, জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন। পশুর মল, এটা আমাদের গবাদি পশুর মল যেগুলো আছে জৈব সার হিসেবে খুবই উৎকৃষ্ট মানের, কিন্তু এটাকে পচতে হবে। এরপরে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মৃত প্রাণী, আমাদের খামারে যদি কোনো রোগে কোনো অ্যানিমেল মারা যায়, সে প্রাণীটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ডিসপোজ করে ফেলতে হবে। তার মানে সেটাকে অপসারণ করে ফেলতে হবে, এবং অপসারণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেটাকে একটু গভীর করে মাটি করে তার নিচে পুঁতে ফেলা। কারণ সেটাকে যদি আমরা পুঁতে না ফেলি বা অল্প করে পুঁতে ফেলি, দেখা যাচ্ছে যে আমাদের এইখানে যে সমস্যা, যেমন শিয়াল আছে, কুকুর আছে, তারা কিন্তু অল্প মাটি খুঁড়ে সেটাকে বের করে ফেলতে পারে। এই জন্য একটু গভীর করে মাটি খুঁড়তে হবে এবং সেটাকে পুঁতে ফেলতে হবে, যাতে সেটার ভেতরে যে রোগ জীবাণু সেটা বাতাসের মাধ্যমে বা অন্য কোনো অ্যানিমেলের মাধ্যমে না ছড়াতে পারে। এরপরে আসেন যে আমরা ওই যে খাবার পাত্র যেগুলো থাকবে বা অন্যান্য যেই জিনিসপত্রগুলো থাকবে, সেগুলো আপনার কোয়ারেন্টাইন অ্যানিমেলের ক্ষেত্রেও আলাদা করে ফেলতে হবে, আইসোলেটেড অ্যানিমেলের ক্ষেত্রেও আলাদা করে ফেলতে হবে। লাস্ট একটা অপশন বলি, এটা আমাদের অনেক সময় অনেকে ভুল করে থাকেন, সেটা হচ্ছে যে একটা অ্যানিমেল যখন পরিবহন করা হয়, আমাদের ক্ষেত্রে অফ টপিক একটা কথা বলি, আমাদের অনেকেই অমানবিক ভাবে মানে প্রাণী পরিবহন করে থাকেন। অমানবিক ভাবে কি জন্য? বেশ কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম এরকম, যে বাসের যে ডিকি বলা হয়, যেটা বাসের যে ওই যে যেখানে ব্যাগ ট্যাগ রাখে, সেই জায়গায় 20টা ছাগল তুলেছে। তার মানে জায়গাটা কিন্তু মোটামুটি বড় আছে, সেই জায়গায় 20টা ছাগল তুলেছে। আপনি চিন্তা করেন যে একটা দূরপাল্লার বাস 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত রাস্তায় থাকে,
সেই জায়গায় আপনি এমন ভাবে রাখছেন যেখানে বাতাস চলাচলের কোনো সুযোগ নাই, ইঞ্জিনের একটা হিট আছে, ধুলাবালি আছে, এরকম ভাবে প্রায় 15টা ছাগল মারা গেছিল, 5টা ছাগল কোনো মতে বেঁচে গেছিল। তো এরকম অমানবিক ভাবে আমরা কেউ অ্যানিমেল পরিবহন করব না। তবে অ্যানিমেল পরিবহনের সময়ও অনেক সময় রোগ জীবাণু ছড়াতে পারে। সেটা হচ্ছে একসাথে যদি আপনি অনেক অ্যানিমেল পরিবহন করছেন, অথবা যেই গাড়িটাতে পরিবহন করা হয়েছে সেই গাড়িতে যদি মল মূত্র লেগে থাকে, সেইখান থেকেও কিন্তু রোগ জীবাণু ছড়াতে পারে, বায়োসিকিউরিটি আপনার নষ্ট হতে পারে। তাই অ্যানিমেল পরিবহনের সময় আপনাকে দেখতে হবে যে সেইখানে আগের কোনো মল মূত্র আছে কিনা, যদি থাকে সবচেয়ে ভালো হচ্ছে সেটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলা। একটু সেইখানে আপনার ডিসইনফেক্টেন্ট যেগুলো আছে, আমরা জানি আমাদের ডেটল, স্যাভলন সহ অনেক রকমের ডিসইনফেক্টেন্ট আছে যেগুলো হচ্ছে জীবাণুনাশক হিসেবে কাজ করে, সেগুলো আপনি ছড়াই দিতে পারেন, সেগুলো স্প্রে করতে পারেন। বেটার আর বেটার হচ্ছে যে এগুলো না থাকা, যদি থাকে তাহলে সেটাকে পরিষ্কার করে তারপরে আপনার অ্যানিমেলকে পরিবহন করতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের একটা খামারের বায়োসিকিউরিটি। এখন আসেন যে বায়োসিকিউরিটি যদি মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। পুরো মানে আমাদের খামারে যে কয়টা অ্যানিমেল আছে সবগুলোই কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। এমনও অনেক অসুখ বিসুখ আছে যেগুলো একটা অ্যানিমেল থেকে আরেকটা অ্যানিমেলে খুব দ্রুত ছড়িয়ে যায়, যেটা কিন্তু কন্ট্রোল করার কোনো উপায় থাকে না। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে হচ্ছে সব সব সময় আপনার প্রতিকারের থেকে উত্তম। তার মানে আপনি যদি আগে প্রতিরোধ করতে পারেন, আপনাকে কিন্তু সেটা ট্রিটমেন্টের পেছনে খরচ করতে হচ্ছে না। তাই এই বিষয়টা আমাদের সবারই নজর রাখা উচিত। আমরা যারা আমাদের খামারটাকে একটা বড় আকারে নিয়ে যেতে চাই, একটা লাভজনক জায়গায় নিয়ে যেতে চাই, অবশ্যই বায়োসিকিউরিটির দিকে আমাদের নজর দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।